এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা বেলজিয়ামের ব্রুগ শহরের ম্যাপ। আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা সবাই জানেন আমরা বেলজিয়ামের একটা গাইডেড ট্যুর বুক করেছিলাম। তো এটা সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে ব্রুগে। ব্রুগ হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা জায়গা। বাস থেকে যাওয়ার সময় এই বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। চারিদিকটা গাছ ফুল পাতায় ভর্তি এবং মাঝখান দিয়ে সুন্দর রাস্তা চলেছে। নিজের মতো ব্যস্ত একটা শহর। চলেই এসেছি আমরা ব্রুগের যে ব্রিজটা ওটার সামনে। এইখানটাতে আসার পর আমাদেরকে 15 জনের গ্রুপ করে দিয়েছিল। তো 15 জনের গ্রুপ কাউন্টিং করার পর একটা করে গাইড দিয়ে দিয়েছিলেন, যিনি আমাদেরকে গোটা শহরটা ঘোরাবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন বয়স্ক মহিলা যিনি রয়েছেন, ইনিই আজকে আমাদের এই গোটা শহরটা ঘুরিয়ে দেখাবেন। তো প্রথমেই বলে দিচ্ছিলেন যে ব্রুগের পুরো ডিটেলস, যে কি জন্য বিখ্যাত, কি আছে না আছে সব কিছু। তারপর এই লাল ব্রিজটা ক্রস করে আমাদেরকে নিয়ে গেছিলেন। এই ব্রিজটা পেরিয়ে দুটো গেট ছিল বড় বড়, যদিও এখন সেটা আর নেই। ব্রিজটা পেরোলেই চলে যাব রূপকথার একটা শহর। তার আগে বলি, যেখানে এরকম জল ঘেরা শহর সেখানে তো একটা রূপকথার গল্পও থাকবে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সামনে, এই ব্রিজটা দিয়েই আমরা এখন পেরিয়ে এলাম। এই ব্রিজটার নাম হচ্ছে মিনে ওয়াটার ব্রিজ বা লাভার্স ব্রিজ। এবার এই নামকরণের একটা যথেষ্ট কারণও রয়েছে। চলুন আপনাদেরকেও এই গল্পটা শোনাই। তবে গল্পটা সত্যি কি মিথ্যা সেটা জানা নেই। যিনি গাইড ছিলেন উনি আমাদের এই গল্পটা শুনিয়েছেন। যেমন আমাদের আছেন রোমিও জুলিয়েট, ঠিক সেরকম মিন্না আর স্ট্রংবার। মিন্না ছিলেন এক রাজকন্যা। তো সব বাবাই চায় ভালো ছেলের সাথে বিয়ে দিতে। ঠিক সেরকম মিন্নার বাবাও চেয়েছিলেন একজন ভালো ছেলের হাতে তুলে দিতে ওনার মৃত্যুর আগে। কিন্তু মিন্না স্ট্রংবারকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু স্ট্রংবারকে কখনোই তার বাবা মেনে নেননি। কোনো এক বিশেষ যুদ্ধের কারণে স্ট্রংবারকে সেই সময়তে গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল। আর তখন মিন্নারের মধ্যে একটা ভয় জন্মেছিল যে তখনই হয়তো তার বাবা তাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। আর তখন মিন্না চলে গেছিল দূরে এক জঙ্গলে থাকতে থাকতে ক্ষুধা তৃষ্ণায় মিন্নার খুবই অসুস্থ হয়ে পড়েন। আর ঠিক সেই সময় স্ট্রংবার্গ ফিরে এলেও সেই সময়তেই মিন্না স্ট্রংবার্গের হাতে মাথা রেখেই চিরবিদায় নেয়। তারপরই স্ট্রংবার্গ মিন্নার স্মৃতির উদ্দেশ্যে এই নদীর ধারে একটা পাথরে খোদাই করেছিলেন মিন্না ওয়াটার। আর সেইখান থেকে এই জায়গাটার নাম মিনা ওয়াটার পার্ক বা মিনা ওয়াটার। আর এখন আমি যে জায়গায় ঢুকছি সেটা হচ্ছে বেগাইনসদের জায়গা, বেগাইন হফ বা বেগাইনস। 1245 সালে এটি তৈরি হয়েছিল। তখনকার দিনের মহিলারা এত স্বাধীন ছিল না, খুব কষ্টেই জীবনযাপন করত। আর ঠিক সেই সময় মহিলাদের চিন্তা ভাবনা যে এত উন্নত হবে আমি তো কখনো ভাবিনি। হয়তো এই বেগাইনদের জন্যই আজকের নারীরা গোটা পৃথিবীতে বিনা চিন্তায় স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারি। সেই জন্যেই হয়তো বেগাইন প্রথাটা এখন আর চালু নেই। যদিও ব্রুজে 1927 সালেই এই বেগাইন প্রথাও বন্ধ হয়ে যায় এবং বিশ্বের নামকরা যিনি বেগাইন ছিলেন মার্সেল প্যাডিন, তিনিও 2013 সালে মারা যান। কিন্তু তার সত্ত্বেও এই জায়গায় এখনো অবধি কোনো ছেলে রাত্রেবেলায় থাকতে পারে না। আর এই যে রাজহাঁসগুলোকে দেখছেন, এই রাজহাঁসগুলো যতদিন থাকবে ততদিন নাকি এখানে উন্নতি থাকবে, মানে এই শহরে কখনো অবনতি হবে না, এটা ওরা বিশ্বাস করে। এই যে সুন্দর জায়গাটা দেখছেন, এই জায়গাটা বেগেনিস হফ। শান্ত সুন্দর, চারিদিকটা ড্যাফোডিলসে মোড়ানো, অসম্ভব সুন্দর জায়গাটা। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে একদমই ইচ্ছে করছিল না। তবে অনেকটা দূর, অনেকটা বড় জায়গা, অনেকটা বড় শহর, ওই জন্য ঘুরতে তো অনেক টাইম লাগবে। তাও কিছু ফটো ভিডিও এই সমস্ত তুলে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব বেলফোর্ট বা বেলফ্রি টাওয়ারের দিকে। এই সেই বেলফ্রি টাওয়ার। তবে এখানে 366টা সিঁড়ি দিয়ে তারপরে ওপরে উঠতে হয়। আমরা ওপরে উঠবো না, কারণ এখন সেই সময় নেই। কেউ চাইলে এখানে টিকিট কেটে
এই দুর্গের ওপরে উঠে পুরো শহরটার ভিউ দেখতে পারে, কিন্তু আমরা উঠব না। এত সিঁড়িতে ওঠার মানে ক্ষমতা অন্ততপক্ষে আমার নেই। আমি ওই জন্য বাইরে থেকে দেখেই এখন যাব মার্কেট স্কোয়ারের দিকে। ওই দিকটাতেও অনেক ধরনের জিনিসপত্র দেখার আছে, আর সাথে আমাদের বোট রাইডও করার আছে। এই বেলফ্রি টাওয়ারটার পেছন দিকেই আছে মার্কেট স্কোয়ার। মার্কেট স্কোয়ারেও ওখানে অনেকগুলো স্থাপত্য রয়েছে, নতুন পুরনো সব কিছু মিলিয়ে। আর এই যে জায়গাটা দেখছেন, এইখানটাতে আগে ছিল ট্রেডার্সদের থাকার জায়গা। 14th সেঞ্চুরিতে এই জায়গাটি ছিল বিজনেসের একটা সেন্টার। তো ফ্লেমিশ কাপড়ের ব্যবসার কারণে এই জায়গাটা খুব ফেমাস হয়েছিল। 13th সেঞ্চুরি থেকে 15th সেঞ্চুরি অবধি ব্রুজ ইউরোপের একটি প্রধান বিজনেস সেন্টার হিসাবে মানে নাম করেছিল। আর এখানের ফ্লেমিশ ক্লথ ইউরোপ জুড়ে মানে গোটা ইউরোপ জুড়ে খুব বিখ্যাত ছিল। আমরা চলেছি এই ছোট ছোট গলিগুলোর মধ্যে দিয়ে, আর এটা পেরোলেই দেখা যাবে সেই সুন্দর নদীর জায়গাটা। এইখান থেকেই আমাদেরকে বোট রাইড করতে হবে, তবে এখন এই মুহূর্তে আমরা যাব না, কিছুক্ষণ পরে গোটা শহরটা ঘুরে তারপরেই এই দিকটাতে যাব। যদিও কেউ চাইলেই এখানে ওই ঘোড়ার গাড়ি করেও গোটা শহরটা ঘুরতে পারা যায়, কিন্তু আমরা গোটা শহরটা হেঁটে হেঁটেই ঘুরেছিলাম, কারণ হেঁটে হেঁটে ঘুরলে নিজের মতন করে দেখা যায়। সাথে আমাদের আবার গাইড ছিল, তো উনি খুব ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলে বলে আমাদেরকে গোটা শহরটা ঘোরালেন। এখন আমরা এই গলিগলির মধ্যে দিয়ে যাচ্ছি মার্কেট স্কোয়ারে। আর এখন যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে লোকে আগে স্নান করতে আসতো। আসলে আগে তো লোকের বাড়িতে বাড়িতে ভালো ভালো চান করার জায়গা ছিল না, তো এই সব জায়গাতেই আসতো। বিশেষ করে যারা ব্যবসার কারণে আসতো বাইরে থেকে 2 মাস 3 মাসের জন্য, তারা এখানে এসেই থাকতো। একটা গোটা দেশে ঘুরতে এসে এই ছোট ছোট ভিডিও মাধ্যমে তো সমস্ত গল্প বলা যায় না, তবে যেটুকু সম্ভব সেটুকু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ইতিহাসের পাতায় পড়া সমস্ত স্থাপত্য নিজের চোখে দেখার মধ্যে আলাদাই একটা আনন্দ আছে। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি মার্কেট স্কোয়ারে। এখানে আছে 14th সেঞ্চুরি থেকে 17th সেঞ্চুরি কি 18th সেঞ্চুরির বিল্ডিং অবধি। আমাদের যিনি গাইড ছিলেন উনি সুন্দর করে বুঝিয়ে বলছিলেন কোন সালে কোন বিল্ডিংগুলো তৈরি হয়েছিল। পুরো বোঝা যাচ্ছে যে কোনটা পুরনো আর কোনটা নতুন স্থাপত্য। আর এখানেই রয়েছে এই যে বেলফ্রি টাওয়ারের সামনের দিকটা। আমাদের গাইডের ট্যুর এইটুকু অবধিই ছিল। এরপর আমাদের একটু ফ্রি টাইম দিয়েছিল, তো তার জন্য গোটা মার্কেট স্কোয়ারটা খুব ভালো করে ঘুরে নিচ্ছিলাম। ঘুরতে ঘুরতেই এই মিউজিয়ামটাও চোখে পড়লো বিউরির, তো এখানেও একবার ঢুকেছিলাম। আর এই বলছিলাম না যে ঘোড়ার গাড়িতেও চলা যায়, এই যে এই ঘোড়াগুলোতে চড়ে গোটা শহরটা ঘুরে দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা নিইনি। তারপর চলে এসেছিলাম একটা ফেমাস জায়গায়, দ্য অলিভ। এখানে আমরা নিয়েছিলাম একটুখানি বেলজিয়াম ফ্রাইজ আর সাথে চিকেন। যেহেতু লাঞ্চ করা হয়নি, তো ওখান থেকে লাঞ্চটা সেরে এবারে আমরা বোট রাইডে যাব। আর বাসেই আমাদেরকে বোট রাইডে দুজনের টিকিট দিয়ে দিয়েছিল, 15 ইউরো করে পার পারসন টিকিট। শুরু হয়ে গেছে বোট রাইড, চলুন আমাদের সাথে আপনারাও দেখবেন এই জলে জলে গোটা শহরটাকে কত সুন্দর লাগে। Bienvenidos a bordo, damas y caballeros. Vamos a hacer una excursión de una media hora por el casco viejo de la ciudad y recorreremos aproximadamente 5 kilómetros. Voici l'un des ponts les plus bas. Attention tête. Go under one of Bruges' lowest bridges, so please mind your head. Tenemos uno de los puentes más bajos de la cabeza. Une boutique servait autrefois de réservoir d'eau et de point d'accostage pour les barges qui reliaient Bruges à Gand. In front of us is the 16th century lock house with the Minnewater behind it. This romantic spot
once served as a reservoir and mooring place for the canal boats which linked Bruges with Ghent. Delante de nosotros tenemos la Casa de Excusas, que data del siglo XVI, y detrás el Parque Mini Water. Antiguamente, este romántico lugar sirvió. Ok, marcha bien. Acto solamente. Cabeza, otra vez, a olvidar. Buen video ahead, Reproducción, cuidado. L'hôpital Saint-Jean, dont la partie la plus ancienne remonte au XIIe siècle. Il accueille aujourd'hui le musée Memling ainsi qu'une pharmacie du XVIIe siècle. A la derecha pueden ver casas de los siglos XVII y XVIII. Appliquées. On your left is the palace of the Lords of Grootehuizen, which dates from the 15th century and is now a museum of antiquities and decorative arts. A la izquierda, el Palacio de los Señores Dreyfus del siglo XV. Actualmente alberga el Museo de Arqueología y Armor Workshops. Las ventanas del hotel de Berlín son de cristal veneciano y provienen de los talleres de Murano. Voici une belle vue sur le beffroi. Une tour de 83 mètres qui se situe sur le Grote Markt. Il compte 366 marches et 47 cloches d'un poids total d'environ 27 tonnes. We now have a good view of the belfry. This magnificent tower stands 83 meters above the Grote Markt. It has 366 steps and houses 47 clocks, which together weigh On the right is an old connecting channel to the canal linking Bruges to the city of Ghent. A la derecha tenemos lo que llamamos Cúpula, un antiguo canal de comunicación con el canal hacia la ciudad de Gante. Y jalonando el canal, algunas típicas fachadas de hastiales escalonados de la ciudad de Brujas. En el casco viejo de la ciudad existen 9 grandes iglesias para una parroquia de aproximadamente 22.000 habitantes. La aglomeración de Brujas cuenta con un total aproximado de... Ça fait au XVe siècle de porte rue de Raymond pour les riches marchands. Il fut ensuite un atelier d'art. Avec eux aujourd'hui les vertus de la ville.
voit le marché de Socrates qui date du XIIIe siècle. On the left, we're now passing the fish market, which dates from the 19th century. Only a small part of the complex is still in regular use. A la izquierda pasamos por delante del Bismarck, mercado de pescados que data del siglo. The Onze Lieve Vrouwenkerk in front of us has a brick tower and is 122 meters high. Among its many treasures are a Virgin and Child by Michelangelo in white marble, and the mausoleums of Charles the Bold and his daughter, Mary of Burgundy. Delante de nosotros vemos la iglesia Onze Lieve Vrouwenkerk, iglesia de Nuestra Señora, con una torre de ladrillos de 122 metros de alto. En su interior podemos apreciar, entre otras maravillas, una Virgen de mármol blanco, obra de Miguel Ángel, y los mausoleos de Carlos el Temerario y su hija María de Borgoña. A continuación, a la derecha, podemos disfrutar de otra hermosa vista de la iglesia de Nuestra Señora. নৌকা থেকে রূপকথার শহরটাকে আপনাদের দেখতে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ব্রুজ ঘুরে এখন আমরা বাসে করে ফিরে যাব ব্রাসেলসে। যেহেতু আমরা 4-5 দিনই ব্রাসেলসেই থাকবো, ওই জন্য যেখানেই যাচ্ছি না কেন ব্রাসেলস হয়ে তারপরেই আমরা যাচ্ছি। এই গোটা বেলজিয়াম ট্রিপে এখনো তো মাত্র 2 দিনই ঘুরেছি, আরও অনেক দিন বাকি আছে। বাকি 2-3 দিন আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। এখনকার মতন ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন বাই।